দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন বেগম জিয়া। নিজেদের শক্তিতে সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি, সিদ্ধান্তহীনতায় শরিকরা। প্রতি বছর একই সময় বাড়ছে পেঁয়াজের দাম। ভারতের নিয়ন্ত্রণে দেশের বাজার, দাবি ব্যবসায়ীদের। ঘাটতি দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা, আমদানি বন্ধই সমাধান। চালু হওয়ার ৭ দিনের মাথায় আবারও বন্ধ শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। ঘাট ব্যবহারকারীদের ক্ষোভ, চাপ বেড়েছে পাটুরিয়ায়। শারদীয় দুর্গোৎসবের মহাসমাপ্তিতে সপ্তমীতে নবপত্রিকা স্নান আর বিহিত পূজা। বিধিনিষেধের মধ্যেও আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগের সকালে তাকে আদালতে নিয়ে আসা হয়। দুর্নীতি দমন কমিশনের এই মামলায় ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম রায় ঘোষণা করেন। তবে এ মামলায় ১ যুগেরও বেশি সময় কারাগারে থাকায় তাকে আর সাজা খাটতে হবে না। আসামি পক্ষ বলছে সাজা খাটা হয়ে গেলেও রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। এর আগে গত ২১শে সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন কারাবন্দী বাবর। ২০০৮ সালের ওই মামলায় ১ যুগ পর গত ১৯শে সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলা ছাড়াও ২টি মামলার ফাঁসির আসামি বাবর। ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন বাবর। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল, সোহার, বিচার শেষ হতে এতটাই দেরি হয়েছে যে এই মামলাটির যে সাজা হয়েছে সেই সাজা অলরেডি বিচার শেষ হওয়ার আগেই তার খাটা হয়ে গেছে। এমনটি ঘটনা ঘটেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির সময়ের লুৎফুজ্জামান বাবর। তার ক্ষেত্রে তাকে আজকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন এই দুটি ধারায় ৫ বছর এবং ৩ বছর ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ দেখানো হয়েছে এই সম্পদ তার নন, অর্থাৎ ৭,৫,৯৫,০০০ টাকা যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দেখানো হয়েছে সেটি লুৎফুজ্জামান বাবরের অ্যাকাউন্টে থাকলেও এটি তার নয়, এটি কিন্তু বাবরের আইনজীবী দাবি করেছেন। আর যে ২৬ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের কথা বলা হচ্ছে, যে তারা বলছেন যে এটি তারা পরিশোধই করেননি, যার কারণে এই রায়টি সঠিক হয়নি। বিচারক সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। মূল্যায়ন না করতে পেরেই মূলত এই দুটি ধারায় তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও ২০০৭ সালের মে থেকে সে সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনীর অভিযানে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হয়েছিলেন। এরপর থেকেই লুৎফুজ্জামান বাবর জেলে ছিলেন এবং এই মামলাটির ২০০৮ সালে বিচার শেষ হয়েছে। অভিযোগ গঠন হয়েছিল, বিচার শুরু হয়েছিল, সেটি শেষ করতে আজকে প্রায় ১৪ বছর সময় লাগলো। এবং যেহেতু ৮ বছরের সাজা হয়েছে এবং তিনি প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন, সেই কারণে তার সাজা এরই মধ্যে খাটা হয়ে গেছে বলে আদালত ধরে নিয়েছেন। তারপরেও লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা বলছেন যে সাজা খাটা হয়ে গেলেও এই রায়টি যে সঠিক হয়নি সেটাই কিন্তু উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। চ্যালেঞ্জ করে লুৎফুজ্জামানের পক্ষে তারা আপিল করবেন। আমরা দুদকের আইনজীবীর বক্তব্য এখনো পাইনি, আমরা চেষ্টা করছি দুদকের আইনজীবী তারা কি বলেন। তারা যেহেতু ধারণা করেছিলেন যে এই মামলায় দুই ধারার সাজা রয়েছে 7 বছর 7 বছর করে 14 বছর, একটি ধারায় রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু এই রায়টি হয়েছে, এই রায়ে দুদক কি প্রতিক্রিয়া দেয় সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। জানতে পারলে আমরা জানাবো। তবে মোটা দাগে যেটি হয়েছে যে আজকে লুৎফুজ্জামান বাবরকে কারাগার থেকে আনা হয়েছিল, রায় ঘোষণার পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্নীতির মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সোহার, এতক্ষণ মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণ মামলার বিচারক ছুটিতে থাকায় নির্ধারিত দিনে হয়নি রায় ঘোষণা।
সকালে আদালতে হাজির করা হয় আসামি নাইম ও সাফাতকে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারের আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন, কিন্তু তিনি ছুটিতে থাকায় পূর্ব নির্ধারিত সময়ে আজ হয়নি মামলার রায়। এ মামলায় আরও ৪ আসামি কারাগারে আছেন। এর মধ্যে নাইম ও শাকিব সাফাতের বন্ধু, রহমত সাফাতের দেহরক্ষী, বিল্লাল তার গাড়ি চালক। আসামিদের মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত ও তার বন্ধু নাইমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি ৩ জনকে অভিযুক্ত করা হয় ধর্ষণের সহযোগিতার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিকেল ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং। বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও ফুসফুসের বিভিন্ন সমস্যায় ভুগছেন। তবে বাসায় চিকিৎসা নেয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বেগম জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে ১৮ আগস্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেন বেগম জিয়া। করোনা আক্রান্ত হয়ে বেগম জিয়া ৫৪ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএনপি নেতারা জানান, এভারকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার পরই তার বর্তমান শারীরিক অবস্থা জানা যাবে। অন্য কোনো দল কিংবা নেতা নির্ভর নয়, নির্দলীয় সরকারের দাবিতে এবার নিজেদের শক্তিতেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন, বিগত ২ দফা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাঠে নামবেন তারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ শরিক দলগুলো। এদিকে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও এটি তাদের শেষ অবস্থান নয় মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের বাকি ২ বছরেরও বেশি, এখনই যেন বাঁচতে শুরু করেছে ভোটের দামামা। সিরিজ বৈঠক দিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সভা সেমিনারে বরাবরই এই সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি। আপত্তি আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও। গত ২ বারের নির্বাচনে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ এই দলটি তাহলে এই দফায় হিসেব মিলিতে কষছে কোন ছক? শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। এবার আর পরনির্ভরশীলতা নয়, দাবি আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন নিজেরাই। এই যাত্রায় জনগণকে বড় অস্ত্র মানলেও সেই জনগণ তাদের ডাকে সাড়া দেবে কিনা তা নিয়েও জোর বক্তব্য দিতে পারছেন না নেতারা। আমরা বিগত দিনে ভুল থেকে শিক্ষা নেব। যাদের এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। বিএনপি নিজের শক্তিতে এগোবে। আমার মনে হয় যে জনগণের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার বিএনপি যখন আন্দোলনের ডাক দেবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে শরিক দলগুলো বলছে, চূড়ান্ত পরিকল্পনা সাজাতে হবে আরও সময় নিয়ে। এটা ২ বছর পরে, দিল্লি অনেক দূর, এখনও সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত। আমরাও যাব না নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে। তবে সবার আগে ভোটারদের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জনগণ কেন তাদের উপর আস্থা আনবে সে বিষয়টিও স্পষ্ট করা জরুরি বলে মত তাদের। বিএনপিকে বলতে হবে যে সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, যাব না ইলেকশনে ইজ নট এ গুড অ্যান্সার। আপনাকে সুষ্ঠু ইলেকশন করতে হবে, মাঠে নামতে হবে, জাতীয় সরকারের দাবিতে মাঠে নামতে হবে, আমাদের ভবিষ্যতের স্বপ্নটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারভাবে আমি কি করতে চাই সেটা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাবারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকা স্নান আর বিহিত পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আফরোজা মৌটুসী এবং ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাইকপাড়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মৌটুসীর কাছে। মৌটুসী।
সোহার, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। আমি সকাল থেকে অবস্থান করছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং সকাল 8টা নাগাদ এখানে মহাসপ্তমীর যে সপ্তমী পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সপ্তমী পূজায় সপ্তমীর যে বিশেষ মন্ত্র সেই মন্ত্র পাঠের মধ্য দিয়ে পুরোহিত পূজা অনুষ্ঠিত করেছেন এবং এই পূজায় অংশ নিতে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে ভিড় করছেন। যদিও সকাল দিকে ভিড় কিছুটা কম লক্ষ্য করা গেছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং এখন কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু লোকজন যাচ্ছেন আবার আসছেন। চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু ঢাক ঢোলের বাদ্যে একদম মুখরিত ছিল চারপাশ। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই ঢাক ঢোলের বাদ্যে যেন পুরো এলাকা মাতোয়ারা হয়েছিল এবং সবাইকে যেন এই ঢাক ঢোল আমন্ত্রণ জানাচ্ছিল যে এই সাম্প্রদায়িক অনুষ্ঠানে তোমরা আসো এবং এই অনুষ্ঠানের অংশ হও। এবং এইখানে সকাল থেকেই যে পূজা অনুষ্ঠিত হয়েছে, এই পূজার পরে হিন্দু ধর্মাবলম্বীরা যারা এখানে উপস্থিত ছিলেন তারা অঞ্জলি দিয়েছেন, প্রণাম করেছেন, দেবী দুর্গার কাছে শান্তি কামনা করেছেন। আপনাকে জানিয়ে রাখি, করোনা মহামারীর কারণে যে পূজার আনুষ্ঠানিকতা কিছুটা এর আগের বছরের তুলনায় কম। আগে যেখানে এটাকে দুর্গা উৎসব বলা হতো, এখন এটাকে শুধুমাত্র দুর্গা পুজো বলা হচ্ছে, কারণ করোনা মহামারীতে যথাসম্ভব কম মানুষের উপস্থিতিতে যাতে সংক্রমণ বেড়ে না যায় সে কারণে যথাসম্ভব কম মানুষের উপস্থিতিতে এই পূজা অনুষ্ঠিতের ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যে পূজা অনুষ্ঠিত হয়েছে সেই পূজা তারা সরাসরি সম্প্রচার করেছে। আর এই মুহূর্তে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পূজা কর্তৃপক্ষ এবং এইখানে সব বিষয়ের আনুষঙ্গিক যে বিষয় আমি জানাতে চাচ্ছি যে সপ্তমীর যে পূজা সেটা এই মুহূর্তে শেষ, তবে যারা সকালের যে পূজা মিস করে গেছেন তারা এখন আসছেন এবং দেবীর দর্শনে আসছেন। অনেকে হয়তো বা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরে দেবী দুর্গার দর্শন করছেন এবং এই দেবী দুর্গা তারা একটা জিনিস মানেন যে যত বেশি তারা ঠাকুর দর্শন করবেন তত তাদের পুণ্য, এবং সেটি তারা করছেন। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে মহাসপ্তমী পূজার আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল চক্রবর্তীর কাছে, ব্রাহ্মণবাড়িয়ার মহাসপ্তমীর সবশেষ খবর জানতে। উজ্জ্বল। আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব একবারে গঙ্গসাবাড়ি রোড সার্বজনীন পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি, দুর্গাপূজার আনুষ্ঠানিক শুরু হয়েছে মূলত মহালয়ের মধ্য দিয়ে, দেবীপক্ষের শুরু হয়েছে। সেই থেকে কিন্তু দুর্গামায়ের আগমনী বার্তায় কিন্তু ভক্তরা পুলকিত হয়েছিল। আজকে মহাসপ্তমী দিনে কিন্তু গতকালকে বোধন এবং অধিবাসের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিল্ল বৃক্ষের নিচে কিন্তু অধিষ্ঠিত করা হয়। এরপর থেকে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে নবপত্রিকার প্রবেশের মধ্য দিয়ে সপ্তমী পূজা শুরু হয়। সপ্তমী পূজার শুরুতে কিন্তু এখানে ঘটস্থাপন, চক্ষুদান সহ বিভিন্ন যে আনুষঙ্গিক কার্যক্রম আছে সেটি কিন্তু পুরোহিতের পবিত্র মন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। বিশেষ করে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সার্বত্র সাহাদিকে শরীর স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এমন পবিত্র মন্ত্রের মধ্য দিয়ে কিন্তু মুখরিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 580টি পূজা মণ্ডপ। একই যুগে সপ্তমী পূজা শুরু হয়েছে। সপ্তমী পূজা আমরা কথা বলেছিলাম পূজারী সহ আয়োজক ভক্তদের সাথে, তারা বলছেন মহাসপ্তমী পূজাতে যেহেতু এখনও করোনা প্রভাব কাটেনি, সেই করোনার মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। পাশাপাশি দেশ ও জাতির জন্য, সমৃদ্ধির জন্য, সুখের জন্য কিন্তু একইভাবে প্রার্থনা করা হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া গগনসাবাড়ি রোড সার্বজনীন পূজা মণ্ডপের যে পুরোহিত কৃষ্ণ কুমার চক্রবর্তী, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আজকে পবিত্র মন্ত্রের মধ্য দিয়ে দেশ জাতির পাশাপাশি যে ভক্তকুলে যাতে স্বস্তি ফিরে আসে দেবী দুর্গার কাছে কিন্তু সেটি প্রার্থনা করা হবে। আপনাকে জানিয়ে রেখে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু সপ্তমী মহাসপ্তমীতে কিন্তু ভক্তদের ঢল নেমেছে। পাশাপাশি ঢাক এবং ঢোলের আওয়াজে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপ কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আমরা ভক্তগুলির সাথে কথা বলেছেন, ভক্তরা বলছেন যে এবারও কিন্তু তারা মায়ের কাছে প্রার্থনা করবেন, মা যেন সকলকে সুখে শান্তিতে রাখে, এই প্রার্থনা তারা করবেন। আমি আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যার পরে কিন্তু ভক্তদের ঢল নামবে আমরা যেমনটি জানিয়েছি আয়োজকদের কাছে। পাশাপাশি এখানকার যে দুর্গা মণ্ডপের যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় যদি আপনাকে বলে, প্রত্যেকটি মন্দিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি মন্দিরে কিন্তু নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে যে নিরাপত্তা বিষয়টিও তারা নিশ্চিত করেছে বলে আমাদেরকে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া পূজা মণ্ডপ থেকে। এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাইকপাড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, এবং তার আগে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আফরোজা মৌটুসী। কয়েক বছর ধরে একই সময়ে বাড়ছে পেঁয়াজের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন দেশের এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারত।
আর উৎপাদন বাড়ার পরও দাম বাড়ার কারণ হিসেবে দুর্বল বাজার কাঠামোকে দায়ী করছে কৃষি মন্ত্রণালয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, সংকট দেখিয়ে ফায়দা লুটতে চায় এক বিশেষ শ্রেণী। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 5 কেজি 6 কেজি এরকম কিনতাম, এখন তো 2 কেজি 2.5 কেজি কেনার জন্য একটা চিন্তা করতেছি। হঠাৎ করে নিত্যপণ্যের দাম বাড়লে কেনার আগে এভাবেই ভাবতে হয় ভোক্তাদের। এর কারণ স্পষ্ট। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই গত 1 মাসে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। কয়েক বছর ধরে বছরের একই সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি নির্ভরতাকে দায়ী করছেন কমিশন এজেন্ট ও আমদানিকারকরা। ভারতের রপ্তানিকারকেরা যে বাজার নির্ধারণ করে সেই বাজারটাই বাংলাদেশের বাজার হয়। দেশে যে পরিমাণ উৎপাদন হয় সেটা এনাফ না। ইন্ডিয়াই একটা দেশ যে দেশের থেকে পেঁয়াজ এলে আমাদের দেশে কম পড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত জুন পর্যন্ত 1 বছরে পেঁয়াজের 35 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় 33.5 লাখ টন, আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। সংরক্ষণ দুর্বলতায় সর্বোচ্চ 25% নষ্ট ধরলেও টিকে যায় 25 লাখ টনের বেশি। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ঘাটতি দেখিয়ে ফায়দা লুটতে চায় বিশেষ একটি শ্রেণী। কোনো ঘাটতি নেই, ঘাটতি যারা বলে তারা আসলে মূলত ওই ম্যানিপুলেট করার জন্য বলে। কৃষিবিদদের মতে বাজারে নেই চাহিদা যোগান আর উৎপাদনের সঠিক পরিসংখ্যান, আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে আমদানি বন্ধেই রয়েছে এর আসল সমাধান। অ্যাকচুয়াল উৎপাদন কত আর আমাদের চাহিদা কত, এইখানে একটু রঙ্গরস খেলা আছে তত্ত্বের। কিছু সংখ্যক ব্যবসায়ীর কারসাজি এবং কিছুটা সরকারি পর্যায়ের অনাগ্রহ। সমাধান হইল একটা, আমাদের প্যাকেজ আছে, উৎপাদন করে আমদানি করব না। কৃষি মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের উৎপাদন বাড়লেও মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা, যার প্রভাব পড়ছে মৌসুমের শেষে। 40 টাকা যদি হয় তাহলে ফার্মাররা লাভ করতে পারবে তাদের সিজনের সময়, কিন্তু সিজনে কিন্তু আমরা সেটা দিতে পারি না, যার ফলে পরবর্তী সময় বিভিন্ন হাত ঘুরতে ঘুরতে এটার দামটা একটু বেশি পায়। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে নেয়া 4 বছর মেয়াদী পরিকল্পনায় চলতি অর্থ বছরে বার্ষিক চাহিদা অপরিবর্তিত রাখা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে ঘাটতি ধরা হয়েছে প্রায় 5 লাখ টন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি বেচাকেনা চক্রের 5 জনকে ঢাকা ও জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফ চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। যেটা বলেছি, প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবেই তারা বাকি অর্থ তাদেরকে প্রদান করেন না। গ্রেপ্তারকৃতদের মধ্যে যে অন্যতম হোতা, যাকে আমরা বলছি শাহরিয়ার, সে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত যে দালাল চক্র রয়েছে তাদের সাথে সে যোগাযোগ মেনটেন করে। পাশাপাশি বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা, বাংলাদেশ কিডনি লিভার পেশেন্ট চিকিৎসা সেবা এবং কিডনি লিভার চিকিৎসা সেবা নামে 2টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ সে মেনটেন করে আসছিল, যেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে এবং যার মাধ্যমে সে বিভিন্নভাবে যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন, প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। এবং এই পর্যন্ত শাহরিয়ার যে তার এই ফেসবুক পেজ প্রচারণার মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তিকে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করে তারা এইভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন। গ্রেফতারকৃত অন্যতম আসামি আব্দুল মান্নান, যাকে আমরা জয়পুরহাট থেকে গ্রেফতার করেছি, সে দীর্ঘদিন যাবৎ এই ধরনের অপকর্মের সাথে জড়িত। তার নামে ইতিপূর্বে 6টি মামলা হয়েছে এবং ইতিপূর্বে সে আটক ছিল, সে জেলেও ছিল এবং সে তার বক্তব্য অনুযায়ী সে প্রায় 10 বছর যাবৎ এই কাজে জড়িত আছে। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম তাজু, সেও দীর্ঘদিন যাবৎ এই একইভাবে কিডনি কেনা বেচার সাথে সে জড়িত এবং তার নামেও বিভিন্ন থানায় ইতিপূর্বে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম আর মেহেদি হাসান, তারা মূলত এই ধরনের ভুয়া বা ভেজাল ডকুমেন্টেশন তৈরি করা, পাসপোর্ট তৈরি করা। এখানে আপনারা সবাই জানেন যে একমাত্র আত্মীয় স্বজন, নিকট আত্মীয় ছাড়া কিডনি ট্রান্সপ্লান্টেশন অবৈধ। এই ক্ষেত্রে যখন পার্শ্ববর্তী দেশে যাওয়া প্রয়োজন হয় তখন তাদেরকে কিন্তু এই ভুয়া নিকট আত্মীয় যে ডকুমেন্টেশন তৈরি করতে হয়, এই ডকুমেন্টেশনের কাজগুলো মূলত তারা এই সাইফুল এবং মেহেদি শাহরিয়ার
তত্ত্বাবধানে তারা করে থাকেন এবং তারা এই ধরনের কাজের জন্য 20,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। এই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর করণ বাজারের মিডিয়া সেন্টার থেকে ব্রিফ চলছিল, আমরা যুক্ত ছিলাম সেখান থেকে। সময় সংবাদে আরও থাকছে, টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিব মুস্তাফিজের IPL এর অভিজ্ঞতা কাজে আসবে বললেন বাশার। 1.5 মাসেরও বেশি সময় পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সীমিত পরিসরে ফেরি চালুর 7 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। স্রোতের কারণে ফেরি বন্ধ বলে জানিয়েছেন BIWTC। এতে চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। উত্তাল পদ্মা আবারও ফেরি পারাপারের অন্তরায় হয়ে দাঁড়ালো। 48 দিনের মাথায় চালু হওয়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফের বন্ধ হলো ফেরি পারাপার, কারণ নদীর স্রোতে দুর্ঘটনার শঙ্কা। শিমুলিয়া ঘাটে গিয়ে ফেরি বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। যখন পুরো স্রোত ছিল তখন ঠেলা ফেরিগুলো চলছে, যেগুলো ঠেলে নেয় ওই ফেরিগুলো চলছে। তো এই ফেরির চেয়ে এই ক্যাটার ফেরিগুলো অনেক শক্তিশালী, তাহলে এই ফেরি কেন চলবে না? যাত্রীরা খুবই দুর্ভোগ করে, রাত বিরাত রোডে ঘাটে শুয়ে থাকে। এখন আবার ফিরে যেতে হবে, আর না হলে আপনার পাটুরিয়া দিয়ে যেতে হবে। এটা তো আসলেই ভোগান্তি। কষ্ট, গাড়িতে আসলাম, এখন এসে দেখতেছি বন্ধ, এখন ফিরে যাব না কি করব, এটা তো কষ্ট হচ্ছে। BIWTC বলছে স্রোত কমলে আবারও চালু হবে ফেরি পারাপার। স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় আপাতত সাময়িকভাবে শিমুলিয়া বাংলা বাজার ফেরি চলাচল বন্ধ থাকবে। তাতে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শিমুলিয়া বাংলা বাজার বন্ধ থাকায় প্রভাব পড়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে। পূজায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে, ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে পৌঁছেছে। সারা রাত তো আমরা ফেরিঘাটেই বসে আছি, পূজা তো আমাদের রাস্তায়। একবারে গরম, তারপরে এই যানজট। কখন বাড়ি যাব জানি না, এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, কিছু নাই। বর্তমানে এই নৌরুটে 16টি ফেরি পারাপারের কাজ করছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাঙামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে একটি সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেতু না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। 2016 সালে সেতুমন্ত্রী আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সেতুটি নির্মাণ হলে শুধু রাজস্থলী নয়, এই এলাকার সঙ্গে সড়ক পথে সরাসরি যুক্ত হবে বান্দরবান জেলাও। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। খরস্রোতা কর্ণফুলী নদী বিভক্ত করে রেখেছে রাঙ্গামাটি জেলার সাথে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলাকে। প্রতিদিন গড়ে ছোট বড় হাজার খানেক যানবাহন চলাচল করে এই পথে। এতে বেশিরভাগ সময় ফেরির জন্য থাকতে হয় দীর্ঘ অপেক্ষায়। কৃষিপণ্য, মৌসুমি ফল আর জরুরি রোগী নিয়ে প্রায়ই ফেরিঘাটে বিপাকে পড়তে হয় এলাকাবাসীদের। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই ছোট ছোট সাম্পান দিয়ে ঝুঁকি নিয়ে পার হয় প্রমত্তা কর্ণফুলী। বর্ষায় জোয়ার ও কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দিলে ঝুঁকি বাড়ে বহুগুণে, ডুবে যায় ফেরিঘাট। এর উপর রাত 10টার পর ফেরি না পাওয়ার চিন্তা তো আছেই, তখন নৌকাই একমাত্র ভরসা। আমরা এই যে সরকারি মাল টানাটানি করতেছি, আমাদের এক জামে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকতে হয়। এখানে খুব দ্রুত একটা ব্রিজ হয়ে গেলে আমার মনে হয় ভালো হবে। ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে যেতে হচ্ছে, তাহলে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। অথচ 2016 সালে চন্দ্রঘোনা ফেরিঘাট পরিদর্শন করে সেতু বা টানেল নির্মাণের আশ্বাস দিয়েছিলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই আশ্বাসের বাস্তবায়ন চান এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। সেতুমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অনতিবিলম্বে আমাদের এই ব্রিজটা করে দিবে, কিন্তু অদ্যাবধি আমরা এই ব্রিজটা পাচ্ছি না। তবে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের ওপরই নির্ভর করছে সিদ্ধান্ত, জানালেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পরামর্শক কমিটি বর্তমানে কাজ করছে। তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সেতুর অভাবে ভোগান্তিতে আছেন এই এলাকার প্রায় 1.5 লাখ মানুষ। সময় সংবাদ, রাঙ্গামাটি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশনের খবর। আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আনুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার ওমান থেকে আবুধাবিতে পৌঁছায় লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্রামের কথা থাকলেও লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ বাহিনী।
ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ম্যাচে 60 রানের বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে দল। পিছে হালকা ব্যথা থাকলেও এই ম্যাচে বিশ্রামে থাকবেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এদিকে নিজের আইপিএল মিশন শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। তার অভিজ্ঞতা অন্যদের কাজে আসবে বলে মনে করেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড। আগে থেকেই কারাগারে থাকায় খাটতে হবে না সাজা। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন বেগম জিয়া। নিজেদের শক্তিতে সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি, সিদ্ধান্তহীনতায় শরিকরা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা স্থান আর বিহিত পূজা। বিধিনিষেধের মধ্যে আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।